আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব, যেটা আমি বলছিলাম লাস্ট ক্লাসে, যে আজকে ক্লাস থেকে হচ্ছে আমরা মেনলি বৃত্ত নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে আমরা আগে জেনে নিই বৃত্ত কাকে বলে। একটা স্থির বিন্দু হতে যেসব বিন্দুর দূরত্ব সমান তাদের সেটকে একটা বৃত্ত বলা হয়। এই কথাটার মানে কি, একটা স্থির বিন্দু, চিন্তা করতে পারো এরকম একটা জিনিস। তো সার্কেল নাই, চিন্তা করতে পারো এটা হচ্ছে তোমার একটা স্থির বিন্দু। আমরা জানি যে এই বিন্দু থেকে বা একটা বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আর একটা বৃত্তের ব্যাসার্ধ অলওয়েজ সেম থাকে, অর্থাৎ এই কেন্দ্র থেকে আমি এই জায়গা পর্যন্ত টান দিই তাও আর, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত টান দিই তাও আর, এখান থেকে এখান পর্যন্ত টান দিই তাও আর। অর্থাৎ এটাই বলতেছে যে একটা স্থির বিন্দু হতে যেসব বিন্দুর দূরত্ব, অর্থাৎ পরিধির উপর যে সকল বিন্দুর দূরত্ব সবসময় সমান তাদের সেটকে একটা কি বলা হয়, বৃত্ত বলা হয়। তাহলে এইখানে যদি আমি এই যে এই কেন্দ্র থেকে এখানে একটা বিন্দু নিলাম, এরকম পাশাপাশি হাজার হাজার বিন্দু নিয়ে যদি এরকম একটা স্ট্রাকচার দেই, ওই স্ট্রাকচারটাই হবে মেনলি আমার কিসের, বৃত্তের একটা স্ট্রাকচার হবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমাদের কিছু সূত্র লাগবে এই চ্যাপ্টারটা কভার করার জন্য। তো এখন হচ্ছে আমি মেনলি হচ্ছে সূত্রগুলা এক্সপ্লেন করব সামনে। এখন হালকা করে যদি একটু জেনে রাখো। তো বলতেছে যখন 0,0 কেন্দ্র বিশিষ্ট, চিন্তা করো 0,0 কেন্দ্র বিশিষ্ট মানে কি, এটা চিন্তা করো y অ্যাক্সিস, এটা চিন্তা করো তোমার x অ্যাক্সিস। ওকে, এখন এই যে কেন্দ্রটা এটা হচ্ছে আমার 0,0 বিন্দু। কালারটা চেঞ্জ করি। এই যে মূল বিন্দুটা হচ্ছে কি আমার 0,0 বিন্দু। এখন এইখান থেকে ধরো আমি সার্টেন r ডিসটেন্স নিলাম, কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা নিচ্ছি ব্যাসার্ধটা হচ্ছে আমার r পর্যন্ত। ওকে, অর্থাৎ এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে কিসের, আমার r পরিমাণ। এখন এই r পরিমাণ যে হইলো, এখন এইখান থেকে আমি যদি একটা এরকম স্ট্রাকচার দেই, যে এইটা হচ্ছে কি আমার একটা বৃত্তের স্ট্রাকচার। তাহলে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের ইকুয়েশন অর্থাৎ বৃত্তের সমীকরণটা কি আসবে, এই বৃত্তের সমীকরণটা হবে এমন, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। কিভাবে হইলো, কেন্দ্র 0,0 হইলে বৃত্তের সমীকরণটা এমন কিভাবে হয় আমরা সামনেই জানতে পারবো, একটু পরে জানতে পারবো, প্যারা নাই। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে h, k কেন্দ্র বিশিষ্ট। এখন আমি চিন্তা করলাম যে মূল বিন্দুটা 0,0 তে নাই, চিন্তা করো 2,3 তে আছে বা h, k বিন্দুতে আছে, অর্থাৎ x অক্ষ বরাবর h ঘর গেছে আর y অক্ষ বরাবর k ঘর গেছে। অর্থাৎ h এর মান চিন্তা করো 2, k এর মান চিন্তা করো 3। তাহলে হচ্ছে কি 2,3 বিন্দুতে, অর্থাৎ জিনিসটা এরকম। এটা যদি আমার 0,0 বিন্দু হয়, আমি চিন্তা করলাম যে এদিকে 2 ঘর গেছে এদিকে 3 ঘর গেছে, তাহলে এইখানে কোন একটা বিন্দু, এইখানে বিন্দুটা চিন্তা করে আমি এইভাবে একটা বৃত্ত ড্র করলাম। ওকে, তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে, এই বৃত্তের সমীকরণটা হচ্ছে তোমার x স্কয়ার x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে এই বৃত্তের সমীকরণটা যদি একটু মনে রাখো, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটাকে আমি একটা স্টার মার্ক দিলাম, এই সমীকরণটা মুখস্থ রাখো। এই সমীকরণটা মুখস্থ রাখলে তুমি আগেরটা পারবা। তাহলে এখন যখন তোমার কেন্দ্রটা বলতেছে h, k, সেই ক্ষেত্রে হচ্ছে বৃত্তের সমীকরণ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে আমি যখন বলছিলাম 0,0 অর্থাৎ h এর মান 0, y এর মান 0, তাহলে h এর জায়গায় 0 বসাও, তাহলে x মাইনাস 0 মানে কত, x স্কয়ার, y মাইনাস 0 হোল স্কয়ার মানে কত, y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে বোঝাই গেছে যে আলটিমেটলি আমার এ মুখস্থ না রেখে শুধুমাত্র বি মুখস্থ রাখলেই কিন্তু হচ্ছে। ওকে, আচ্ছা দেন আসো সি নাম্বার। সি নাম্বারটা হচ্ছে আরো সুন্দর, আরো সুন্দর ইকুয়েশন। তো বলতেছে কি h, k কেন্দ্র বিশিষ্ট এবং আলফা, বিটা বিন্দুগামী বৃত্তে। এবার দেখো, একটু আগে এতক্ষণ তোমার যে ব্যাসার্ধটা কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিচ্ছিল যে তোমার ব্যাসার্ধ হচ্ছে আর, এবার আর তোমার ব্যাসার্ধটা স্পেসিফিক ভাবে বলে দেয়নি। এবার বলতেছে ব্যাসার্ধ না বলে পরিধির উপর তোমাকে একটা বিন্দু বলেছে, যে চিন্তা করো এটা হচ্ছে ধরো তোমার 2,3, কেন্দ্র হচ্ছে 2,3 আর পরিধিতে যে কোনো একটা বিন্দু আছে, চিন্তা করো 5,7 বিন্দু। ওকে, 5,7 বিন্দু। সেই ক্ষেত্রে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা কেন্দ্র এবং একটা বিন্দু দেওয়া থাকলে
সেইখান থেকে আমরা কিভাবে ওই বৃত্তের সমীকরণটা বের করতে পারি মনে রাখতে হবে। কন্ডিশনগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সামনে কিন্তু এই কন্ডিশনগুলো তোমাকে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার বৃত্তের ইকুয়েশন বের করতে হবে। তো এখন থেকে জেনে রাখো। তো বলতেছে কি একটা কেন্দ্র এবং একটা বিন্দু। আচ্ছা ফার্স্ট অফ অল প্রথম থেকে আসি। একটা কেন্দ্র এবং একটা ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা বৃত্তের ইকুয়েশন জানি। একটা কেন্দ্র এবং একটি ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের ইকুয়েশন হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর যদি একটি কেন্দ্র এবং একটা বিন্দু দেওয়া থাকে, একটা কেন্দ্র এবং একটা বিন্দু দেওয়া থাকে, ওই বিন্দু ওই বৃত্তের সমীকরণটা কি হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের ওই বৃত্তের সমীকরণ। তাহলে আমি যে এখন বললাম কেন্দ্র হচ্ছে 2,3 আর ব্যাসার্ধ হচ্ছে তোমার 5,7, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হবে? এই ক্ষেত্রে তোমার বৃত্তের সমীকরণটা হবে আমরা জানি কি x মাইনাস h, তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা। আলফা মানে কত 5,7, আলফা মানে 5 বিটা মানে 7, 5,3 5 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করো x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 এর স্কয়ার মানে হচ্ছে 9 আর 4 স্কয়ার মানে হচ্ছে 16, 25 আসবে এই পাশে। তো এই পাশে যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আর এখানে যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো তাহলে তোমার ইকুয়েশন চলে আসবে। কেমন আসবে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 25। তো কি থাকতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y 4 9 13 25 এই পাশে আসলে 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার সেই বৃত্তের ইকুয়েশনটা। বুঝা গেছে কিভাবে একটা বৃত্তের ইকুয়েশন বের করতে হয়? আমরা কিন্তু অলরেডি একটা ম্যাথ করে ফেলছি। সামনে দেখবা এরকম প্রবলেম পাবা। যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ওই বৃত্তের যেকোনো একটা ওই বৃত্তে যেকোনো একটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে? তো ওই বৃত্তের সমীকরণটা বের করো। তো আমরা অলরেডি শিখে ফেললাম। আচ্ছা, এরপরে আসো। বৃত্তের একটা জেনারেলাইজড ইকুয়েশন আছে। বৃত্তের একটা জেনারেলাইজড ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এরকম। এই যে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে যখন বৃত্তের কেন্দ্রটা, আচ্ছা এটা আরেকটা ইকুয়েশন আছে সুন্দর, ওই ইকুয়েশন থেকে আসি আমরা আস্তে ধীরে। এই যে আচ্ছা আমরা হচ্ছে এইখান থেকে শুরু করি। আচ্ছা ফার্স্ট অফ অল একটু আগে আমি যে ছবিগুলো ড্র করছিলাম, এই যে কেন্দ্র যখন 0,0 আর বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যদি x, y হয় আর ওই বৃত্তের ব্যাসার্ধ যদি r দেওয়া থাকে, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, এখন উপরে এই লাইনটা আমি কিভাবে লিখলাম? দেখো এইখান থেকে o থেকে p পর্যন্ত দূরত্ব হচ্ছে r। এখন যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার একটা সূত্র আছে। যেকোনো দুটি বিন্দু চিন্তা করো, তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে আমরা যে আগে সরলরেখা পরে আসতাম তাহলে ইজিলি বুঝতে পারতাম। চিন্তা করো, প্যারা নাই। এখানে চিন্তা করো একটা পি বিন্দু দেওয়া আছে, এখানে চিন্তা করো একটা কিউ বিন্দু দেওয়া আছে। এখন এই পি বিন্দুটা হচ্ছে x1, y1 আর এই কিউ বিন্দুটা চিন্তা করো x2, y2। এখন তোমার কাছে জানতে চাইছে PQ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এই পি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা বের করো। এখন এই PQ বিন্দুর দূরত্ব বের করার একটা সূত্র হচ্ছে কি PQ equals to root over x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব equals to root over প্রথম বিন্দু বিয়োগ প্রথম বিন্দুর ভুজ বিয়োগ দ্বিতীয় বিন্দুর ভুজ হোল স্কয়ার প্লাস প্রথম বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি হোল স্কয়ার। তুমি চাইলে x2 x1 ও লিখতে পারো, কোনো প্যারা নাই, সেমই আসবে आंसर। x1 x2 হোল স্কয়ার অথবা x2 x1 হোল স্কয়ার, y1 y2 হোল স্কয়ার অথবা y2 y1। মনে রাখতে হবে তবে এখানে যদি তুমি x1 x2 লেখো এখানেও y1 y2 লিখতে হবে। এইখানে যদি x2 x1 লিখো এইখানেও y2 y1 ই লিখতে হবে। বুঝা গেছে?
তাহলে আমরা পি কিউটা বের করে ফেললাম না? এই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। তাহলে দেখো ও থেকে পি পর্যন্ত দূরত্বটাকে আমরা জানি কত আর বলে দিছে। অর্থাৎ ও থেকে পি কি ব্যাসার্ধ ও পি ইকুয়ালস টু আর। তাহলে ও বিন্দুটা হচ্ছে 0,0 আর পি বিন্দুটা হচ্ছে x, y। তাহলে ও পির মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে না x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। এই যে এটাই করা হয়েছে এখানে। বুঝা গেছে? আচ্ছা। তাহলে এটা গেল আমাদের। এবার আসো এরপরে। এখন দেখো যেটা বলতেছিলাম যে কেন্দ্রটা যদি আর 0,0 তে না থেকে যদি h, k বিন্দুতে থাকে, h, k বিন্দুতে থাকে। এই যে দেখো এদিক বরাবর x অক্ষ বরাবর h ঘর গেছে আর y অক্ষ বরাবর k ঘর গেছে। এতটুকু হচ্ছে h আর এতটুকু হচ্ছে k, এতটুকু h এতটুকু k। তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র h, k বিন্দু কেন্দ্র। আর বলছে এই কেন্দ্র থেকে r ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে এই কেন্দ্র থেকে r ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ কি শিখছি? x minus h whole square plus y minus k whole square equals to r square। তো এই ইকুয়েশনটা কিভাবে আসলো দেখো, কেন্দ্রটাকে ধরে নিয়েছে c বিন্দু আর ওই বৃত্তের উপর একটা বিন্দু p। তাহলে cp, তাহলে cp equals to কত বলে দিছে? r বলে দিছে। তাহলে cp c বিন্দুটা হচ্ছে h, k আর p বিন্দুটা হচ্ছে x, y। তাহলে আবারও দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র রুট ওভার x মাইনাস এই যে x minus h whole square plus y minus k whole square equals to r। বোঝা গেছে? আচ্ছা, এখন এই সমীকরণটা থেকে বৃত্তের একটা জেনারেলাইজড ইকুয়েশন বৃত্তের একটা জেনারেলাইজড ইকুয়েশনে যাব আমরা। কি? এই যে দেখো এখানে যদি তুমি a - b এই যে এটাতে যদি a - b হোল স্কয়ার এখানে যদি a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করো তুমি আলটিমেটলি একটা ইকুয়েশন পাচ্ছ এমন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের একটা জেনারেলাইজড ইকুয়েশন, জ্যামিতিক ভাবে একটা জেনারেলাইজড ইকুয়েশনও বলা যায়। তো এইখান থেকে ধরে নিছি কি যদি h ইকুয়ালস টু মাইনাস g হয়, অর্থাৎ যে কেন্দ্রটার ভূত যদি h ইকুয়ালস টু মাইনাস জি হয় আর কে ইকুয়ালস টু যদি মাইনাস এফ হয় এবং সি ইকুয়ালস টু যদি এইচ স্কয়ার প্লাস অর্থাৎ এই যে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার এই পুরোটা ইকুয়ালস টু যদি আমি সি ধরে নেই, তাহলে আমি এই জায়গায় দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এইচ এর জায়গায় মাইনাস জি, তাহলে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2gx মাইনাস মাইনাসে প্লাস 2fy প্লাস সি হচ্ছে না? এই যে এইটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই ইকুয়েশনটা একদম ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। এখন থেকে জপা শুরু করো, এক্স স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, নট জি কমা এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি কেন মাইনাস জি? কারণ এই যে দেখো কেন্দ্রে কি ছিল এইচ আর কে, এইচ সমান কি ধরে নিয়েছি মাইনাস জি আর কে সমান কি ধরে নিয়েছি মাইনাস এফ। তাহলে কেন্দ্রটা আমার কি হয়েছে মাইনাস জি কমা মাইনাস এফ হয়েছে। কি হয়েছে কেন্দ্র? মাইনাস জি কমা মাইনাস এফ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস ধরে নিয়েছিলাম কি সি, সি ইকুয়ালস টু কি ধরে নিয়েছিলাম এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো এখান থেকে আমরা চাইলে ব্যাসার্ধটা বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে আসো ব্যাসার্ধ বের করি, আর স্কয়ারের এক পাশে নিয়ে আসলাম। তাহলে কি থাকতেছে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। এইচ মানে কি বলছিলাম মাইনাস জি না? তাহলে মাইনাস জি হোল স্কয়ার মানে কত জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। অতএব আর ইকুয়ালস টু কি থাকতেছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এইখান থেকে এই তিনটা জিনিস আমাদেরকে একদম ভালো করে মুখস্থ রাখতে হবে। আমি একটু লাল কালি দিয়ে স্টার মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এইটা মুখস্থ রাখতে হবে। দেন এই বৃত্তের এই ইকুয়েশনের কেন্দ্র কি মাইনাস জি কমা মাইনাস এফ, এটা মুখস্থ রাখতে হবে। এই ইকুয়েশনের ব্যাসার্ধ কি r ইকুয়ালস টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। বোঝা গেছে? এই যে এখানে আবারও দেখানো হয়েছে r ইকুয়ালস টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আমি এখানে যেভাবে যেভাবে নোট করছি তুমি তোমার খাতায় এভাবে নোট করে রাখবা। ওকে, একদম ফুললি। আচ্ছা, এবার আসো ব্যাসের প্রান্তবিন্দু যদি জানা থাকে, অর্থাৎ আমরা অলরেডি দুইটা কন্ডিশন শিখছি যে একটা হচ্ছে যদি একটা স্টেপ কি শিখছি যদি কেন্দ্র এবং
ব্যাসার্ধ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ওই বৃত্তের সমীকরণ বের করতে পারি। 2 নম্বরে কি শিখছি? কেন্দ্র এবং একটা বিন্দু দেওয়া থাকলে ওই বৃত্তের উপরিগামী একটা বিন্দু দেওয়া থাকলে ওই বৃত্তের সমীকরণ বের করতে পারি। এখন শিখব যে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ব্যাসের প্রান্ত বিন্দু। এটা হচ্ছে আমাদের টাইপ 3। ব্যাসের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণটা বের করা যায়। আচ্ছা, এখন চিন্তা করো এই যে এই এ বিন্দু আর বি বিন্দু হচ্ছে কি? দেখো তো এই এ বিটা কি একটা ব্যাস না? এ বিটা কি একটা ব্যাস না? তাহলে এই এ বিন্দুটা দেওয়া আছে x1, y1 আর বি বিন্দুটা দেওয়া আছে x2, y2। তাহলে এই দুইটা হচ্ছে আমার ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণটা মুখস্থ করে ফেলো। x - x1 x - x2 y - y1 y - y2 একদম মুখস্থ। যেগুলা স্টার দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এগুলা কিন্তু একদম মুখস্থ রাখা লাগবে। এগুলা ছাড়া সামনে আগাইতে পারবা না। এখন বলতে পারো যে ভাই এখানে প্রমাণটা কেমনে হইলো? প্রমাণটা হচ্ছে আমরা হচ্ছে যখন সরলরেখা পড়বো তখন ইজিলি বুঝতে পারবা। ওকে? যেহেতু এখন সরলরেখা পড়ো নাই, এই ঢাল কি, ঢালের ইকুয়েশন গুলা, এই সূত্রগুলা কেমনে কি আসছে এগুলো হচ্ছে বারবার বোঝানো লাগবে। এইজন্য হচ্ছে আমি আপাতত এই প্রমাণটা স্কিপ করতেছি, আর প্রমাণটা লাগবেও না। এখানে জাস্ট বোঝার জন্য। আমরা যখন সরলরেখা পড়বো তুমি নিজেই অটোমেটিক্যালি প্রমাণটা বুঝে ফেলবা। ওকে? আচ্ছা। তো আপাতত দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণটা কি হবে? x - x1 x - x2 y - y1 y - y2 0। একদম মুখস্থ রাখতে হবে। বারবার বলতেছি। x - x1 x - x2 y - y1 y - y2 0। ওকে? আচ্ছা। তাহলে এরপরে আসুন। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। এবার আসো আমরা কিছু বৈশিষ্ট্য পড়ে নিই, যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এমসিকিউতে হেল্প করবে। তাহলে এটা জানি হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। যেই ইকুয়েশনের কেন্দ্র বা যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ r √g² + f² - c। তো এখন এই ইকুয়েশনটা দেখে আমাদেরকে একটা জিনিস বলতেছে, দেখো তো এই ইকুয়েশনের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এই ইকুয়েশনটা কি ধরনের একটা সমীকরণ? এই ইকুয়েশনটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে বৃত্ত অবশ্যই একটা কি ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ হবে। কার কার? x এবং y এর দ্বিঘাত সমীকরণ। দেখো x এর উপরও স্কয়ার আছে, y এর উপরও স্কয়ার আছে। তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এটা x এরও একটা দ্বিঘাত সমীকরণ, y এরও একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে যে এই যে দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলতেছে যে x² + 2x + 4y + 5 = 0। এটা কি বৃত্তের সমীকরণ? এটা কি বৃত্তের সমীকরণ? চিন্তা করো একবার। আমরা কি বলছি যে এটা x এরও দ্বিঘাত সমীকরণ হইতে হবে, y এরও দ্বিঘাত সমীকরণ হইতে হবে। দেখো এখানে শুধুমাত্র x এর উপর স্কয়ার আছে, y এর উপর কোনো স্কয়ার নাই। y এর উপর কোনো স্কয়ার নাই, অর্থাৎ x² + y² এই জিনিসটা নাই। যেহেতু y স্কয়ার নাই সেহেতু আমরা বলতে পারবো যে এটা একটা বৃত্তের সমীকরণ না। কেন বৃত্তের সমীকরণ না? এটা শুধুমাত্র x এর দ্বিঘাত সমীকরণ, y এর দ্বিঘাত সমীকরণ না। বাট বৃত্ত হওয়ার জন্য মাস্ট বি x এরও দ্বিঘাত সমীকরণ হইতে হবে। যদি জিনিসটা এরকম হইতো x² + y² + 2x + 4y + 5 = 0, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম এটা একটা বৃত্তের সমীকরণ। বাট যেহেতু এখন এইখানে এই y² টা নাই, সুতরাং এটা আমাদের বৃত্তের সমীকরণ না। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য বুঝতে পারছি। এবার সেকেন্ড বৈশিষ্ট্য। বলতেছে x² ও y² এর সহগ সমান হতে হবে। x², দেখো তো এখানে x² এর সহগ কত? 1, y² এর সহগ কত? 1। আচ্ছা, মাথায় রাখতে হবে x² এবং y² এর সহগ সমান হতে হবে। যদি এখানে x² এর সহগ 2 হইতো, এখানে y² এর সহগ কত হওয়া লাগতো? 2 হওয়া লাগতো। আচ্ছা, এখন তোমাকে বলতেছে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা কি বৃত্তের সমীকরণ? কি মনে হয়? দেখো তো এখানে x² এর সহগ হচ্ছে 1 আর এখানে y² এর সহগ হচ্ছে 2। তাহলে কি x² আর y² এর সহগ সমান হইছে? হয় নাই। যেহেতু হয় নাই সুতরাং এটা বৃত্তের সমীকরণ না। ওকে? তাহলে আমাদের সেকেন্ড বৈশিষ্ট্য গেল। এবার আসো 3 নাম্বার সমীকরণ। এখন দেখো তো আমাদের বৃত্তের সমীকরণে কোনো কি xy জাতীয় রাশি আছে? xy জাতীয় কোনো xy জাতীয় রাশি নাই। এর মানে বলতেছে যে xy থাকবে
না, এক্স ওয়াই জাতীয় কোনো রাশি থাকবে না। তাহলে দেখো এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য মানছে। এটা এক্স স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ, ওয়াই স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ। এরপর দেখি তো দ্বিতীয় বৈশিষ্ট্যটা মানে কিনা, এক্স স্কোয়ারের সহগ 3, ওয়াই স্কোয়ারের সহগ 3, এটাও মানছে। তাহলে এটা বৃত্ত হওয়ার একটা চান্স আছে, তাই তো? আচ্ছা, 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 5x প্লাস 6y প্লাস 2xy। বাট আমাদের বৃত্তের সমীকরণে কোনো xy জাতীয় রাশি ছিল না, বাট এই ইকুয়েশনে আছে। যেহেতু এই ইকুয়েশন আছে, সুতরাং এইটাও আমাদের বৃত্তের সমীকরণ না। বোঝা গেছে? এর চাইতে ক্লিয়ার করে আর বোঝানো পসিবল না আশা করি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। এই প্রবলেমগুলো মেইনলি হচ্ছে আমাদের এমসিকিউতে কাজে লাগবে, পাশাপাশি হচ্ছে বৃত্তের যে প্রবলেমগুলো আমরা সলভ করব এর একদম বেসিক জিনিসপাতি। এই জিনিসপাতিগুলো যদি এখন থেকে না বুঝো, সামনে কোনো প্রবলেম পারবে না। আচ্ছা, তো খুব ভালোভাবে বুঝতে হবে, এটা বুঝতে পারতেছো। ফার্স্ট অফ অল তোমার কাছে একটা প্রশ্ন, ax স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 6hxy প্লাস 20xy প্লাস 8 ইকুয়ালস টু 0, h এর মান কত হলে এটি বৃত্ত নির্দেশ করবে? তাহলে বলতেছে এই সমীকরণটা কখন বৃত্তের সমীকরণ হবে? h এর মান কত হলে এই সমীকরণটা বৃত্তের সমীকরণ হবে? আমি ধরে নিলাম বললো যে a এবং h এর মান কত হলে এটি বৃত্ত নির্দেশ করবে। প্রশ্নটা হচ্ছে এটা, a এবং h এর মান কত হলে। তাহলে আবার বৃত্তের বৈশিষ্ট্যগুলোর দিকে খেয়াল করো। x এবং y এর দ্বিঘাত সমীকরণ হইতে হবে। দেখতে পাচ্ছি x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে, সুতরাং এটা x স্কয়ার এবং y স্কয়ারের দ্বিঘাত সমীকরণ। মানছে, প্রথম বৈশিষ্ট্য মানলো। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছিল? x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সেম হতে হবে। এখানে y স্কয়ারের সহগ কত? 2, তাহলে x স্কয়ারের সহগ কত হওয়া লাগবে? 2 হওয়া লাগবে। এর মানে a ইকুয়ালস টু কত হতে হবে? 2 হতে হবে। এর মান পেয়ে গেলাম। এরপর তৃতীয় বৈশিষ্ট্য কি বলছিল? xy জাতীয় কোনো রাশি থাকবে না। বাট এইখানে দেখো একটা 20xy আছে, এই জিনিসটা কি এক্সট্রা না? তাহলে h এর মান কত হলে এই রাশিটাকে আমরা নাই করে দিতে পারবো? দেখো তো h এর মান কি প্লাস 20xy নাকি মাইনাস 20xy? দেখো আমি যদি h এর মান যদি মাইনাস 20 বসাই, তাহলে মাইনাস 20xy আর প্লাস 20xy কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি 0 হয়ে যাবে। এই জন্য বলতেছে h ইকুয়ালস টু কত হওয়া লাগবে? মাইনাস 20 হওয়া লাগবে। বোঝা গেছে? এই জিনিসপাতিগুলা এমসিকিউ ফর এইচএসসি এন্ড এডমিশন দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে যাই। বলতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 এই বৃত্তের কেন্দ্র। এখন আসো, মেইন খেলায় চলে আসো। এখন দেখো কেন্দ্র কিভাবে বের করতে পারি আমরা। আমরা অলরেডি কেন্দ্র মানে কি শিখছি? মাইনাস জি কমা মাইনাস এফ। এটা হচ্ছে এরকম একটা বৃত্তের কেন্দ্র। এখন আমাদের জেনারেলাইজড ইকুয়েশনটা একটু চিন্তা করো। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে এই 8x মানে কত? 2gx ইকুয়ালস টু 8x। তাহলে x কাটা, তাহলে g মানে কত? 4। তাহলে মাইনাস g মানে কত? মাইনাস 4। সেম ভাবে 2fy ইকুয়ালস টু কত দেওয়া আছে? 2y। তাহলে y কাটা, তাহলে f মানে কত? 1। তাহলে মাইনাস f মানে কত? মাইনাস 1। তাহলে কেন্দ্রটা আমার কত হইলো? মাইনাস 4 কমা মাইনাস 1। এই যে কেন্দ্র কত? মাইনাস 4 কমা মাইনাস 1। তাহলে এটা তো গেল একটু লং প্রসেস। আরো শর্টকাটে কিভাবে করা যায়? দেখো তো আলটিমেটলি আমি কি করতেছি, একবার যে মানটা আছে একে আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, দেন হচ্ছে আবার মাইনাস দিয়ে গুণ দিচ্ছি। এর মানে আমি যদি একবারে মাইনাস 2 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে আমার কেন্দ্রটা বের হয়ে যাবে না? হ্যাঁ, খুব সহজে বের হয়ে যাবে। দেখি কিভাবে। অর্থাৎ আমার এখানে x এর যে সহগটা থাকবে এবং y এর যে সহগটা থাকবে তাদেরকে আমি -2 দিয়ে ভাগ করব। -2 দিয়ে ভাগ করলে আমি কেন্দ্র পেয়ে যাব। দেখো 8 কে যদি আমি -2 দিয়ে ভাগ করি, -4 পাচ্ছি। 2 কে যদি আমি -2 দিয়ে ভাগ করি, -1 পাচ্ছি। তাহলে এটাই তো আমার কেন্দ্র ছিল। তাহলে আমি বলতে পারি না ইকুয়েশনে যেই x এর সহগ, ইকুয়েশন এই যে এখানে লিখে ফেলছি, x ও y এর সহগকে
-2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাবো। এই কথাটা লিখে ফেলো ব্র্যাকেট দিয়ে। আর একটু সুন্দর করে লিখবে এইভাবে, x ও y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাবো। আবারও বলি, x ও y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাবো। x ও y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাবো। তাহলে আমি কেন্দ্র পেয়ে গেলাম। এখন যদি তোমাকে বলতো ব্যাসার্ধ বের করো, ব্যাসার্ধ আমরা জানি r = কি √g² + f² - c। তাহলে g কত? g কত? 4। তাহলে 4² + f মানে কত? 1। তাহলে 1² - c। c মানে কত? এই যে c মানে হচ্ছে 1। তাহলে এই যে -1। তাহলে 16 + 1 -1 আলটিমেটলি তোমার 16 থাকতেছে। 16 এর বর্গমূল করলে 4। তাহলে আমাদের সেকেন্ড প্রবলেমটা গেল। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি তুমি না বুঝো, একটু ভিডিওগুলো বারবার টেনে টেনে একটু দেখো, তাহলে বুঝতে পারবে। এর চেয়ে সহজ করে আর কেমনে বুঝায় বলো? থার্ড প্রবলেম। এই প্রবলেমটা একটু সুন্দর প্রবলেম। বলতেছে 2x² + 2y² + 8x + 2y + 1 = 0 এর কেন্দ্র ব্যাসার্ধ বের করো। ওকে, বের করো, প্যারা নাই। এখন দেখো তো, আমরা আবার বৈশিষ্ট্যগুলো চিন্তা করি। x এবং y এর দ্বিঘাত সমীকরণ হইতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি x এর উপরও স্কয়ার আছে, y এর উপরও স্কয়ার আছে। সুতরাং এটা x এরও দ্বিঘাত সমীকরণ, y এরও দ্বিঘাত সমীকরণ। দেন x² এবং y² এর সহগের মান সেম হতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি x² এর সহগ 2, y² এর সহগ 2। এটাও মানলো। x y জাতীয় কোনো রাশি নাই? হ্যাঁ, নাই। সুতরাং এই কোশ্চেনটা যে একটা বৃত্তের সমীকরণ, তাতে আমার কোনো সন্দেহ নাই। ওকে, দেন আমরা কেন্দ্র কিভাবে পাবো? x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, দেখো এখন এইখানে একটু কিন্তু আছে। কিন্তুটা কি? আমাদের যে জেনারেলাইজড ইকুয়েশন ছিল, ওই জেনারেলাইজড ইকুয়েশনে x² এবং y² এর সহগ 1 ছিল। যখন x² এবং y² এর সহগ 1, তখন আমি -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাবো। বাট এই ক্ষেত্রে কিন্তু x² আর y² এর সহগ 1 না, x² এবং y² এর সহগ 2। তাহলে x² আর y² এর সহগকে আগে 1 বানাও। তাহলে 1 বানাতে হলে আগে কি করতে হবে? আগে 2 দিয়ে ভাগ করি ইকুয়েশনটাকে। ইকুয়েশনটা যদি আমি 2 দিয়ে ভাগ করি, আমার ইকুয়েশনটা হয় এমন: x² + y² + 4x + y + half = 0। তা এইটা হচ্ছে আমার আবার জেনারেলাইজড ইকুয়েশন। এবার এই ইকুয়েশনকে যদি -2 দিয়ে ভাগ করি, অর্থাৎ x এবং y এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি, তাহলে আমি কেন্দ্র পাবো। তাহলে আসো -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রটা কি আসবে? -0 - f আসবে হচ্ছে তোমার 4 কে যদি -2 দিয়ে ভাগ করি, -2 আসবে। আর 1 কে, y এর সহগ কত? 1, 1 কে যদি -2 দিয়ে ভাগ করি, -half আসবে। তাহলে এটা আমার কেন্দ্র। এই যে দেখো, -2, -half। আর ব্যাসার্ধ কি আসবে? r = √r কি? g² + f² - c। r = কি? √g² + f² - c। তাহলে g এর মান কত? 2। তাহলে 2² মানে কত? 4। আর f এর মান কত? হাফ। হাফ এর স্কয়ার কত? 1/4। এই যে দেখো, 4 + 1/4। আর c এর মান কত? c এর মান হচ্ছে এই যে হাফ। তাহলে -half। এই যে -half। 4 + 1/4 - half। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে বোঝা গেছে? এগুলো হচ্ছে একদম বেসিক। এগুলো যদি বুঝো, সামনে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন বলতেছে যদি কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী হয়, সেক্ষেত্রে কি হবে? দেখো, কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী মানে কি? অবশ্যই বৃত্ত, আচ্ছা, আমাদের বৃত্তের সাধারণ ইকুয়েশন কি? এটা না, x² + y² + 2gx + 2fy + c = 0। এখন কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী মানে কি? অর্থাৎ বৃত্তটা অবশ্যই মূল বিন্দু দিয়ে গেছে। এখন মূল বিন্দু দিয়ে যাওয়া মানে কি? x এবং y এর মান 0 বসাইয়ে আমি সিদ্ধ করতে পারি। তাহলে x এবং y এর মান যদি 0 বসাও, দেখো তুমি c = 0 পাচ্ছ। এর মানে কোনো একটা মূল বিন্দুগামী বৃত্তে c এর মান কত হবে? 0 হবে। মূল বিন্দুগামী বৃত্তে c এর মান কত হবে? 0 হবে। এই জিনিসটাও নোট ডাউন করে ফেলো। মূল বিন্দুগামী বৃত্তে c এর মান কত হবে? 0 হবে। মূল বিন্দুগামী বৃত্তে c এর মান কত হবে? 0 হবে।
এরপরের কন্ডিশনে যাই আমরা। এখনো কিন্তু আমরা বেসিক সূত্রাবলীতে আছি, এখন আমরা প্রবলেম সলভে যাচ্ছি না, এগুলো হচ্ছে আমাদের বেসিক একদম। এখন বলতেছে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য, এই কথাটার মানে কি? চিন্তা করো, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এখন আমি এমন একটা বৃত্ত ড্র করলাম, যে বৃত্তটা দেখো এক্স অক্ষকে কিছু অংশ কাট করে ফেলছে, এক্স অক্ষ বরাবর কিছু অংশ কাট করছে, এই যে এই জায়গাটা কেটে গেছে না এক্স অক্ষ থেকে, দেখো এক্স অক্ষ বরাবর এই জায়গাটা কেটে গেছে কিন্তু। এখন কতটুকু জায়গা কেটে গেছে এই জিনিসটা আমরা চাইলে বের করতে পারি। এই জিনিসটা বের করার সূত্র হচ্ছে কি, এই যে দেখো এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য ইকুয়ালস টু 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। কি সূত্রটা মুখস্থ রাখো, 2 জি স্কয়ার, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। কিভাবে আসলো বুঝো তাহলে কিভাবে আসলো। সূত্র মুখস্থ রাখলে হবে, তাও আমি একটু বুঝাই দিচ্ছি। এখন আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন এই যে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। এখন যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে এই যে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওকে, তাহলে বলতেছে কেন্দ্রটা, আচ্ছা আমি একটু সুন্দর করে ড্র করে দেখাই এটা। ওই যে এই ছবিটাই আমি এখানে ড্র করে দেখাচ্ছি, চিন্তা করে, এটা হচ্ছে তোমার সেই কেন্দ্রটা। আচ্ছা, বলতেছে এই কেন্দ্রটাকে আমি সি বিন্দু বলতেছি, এটাকে আমি এ বিন্দু বলতেছি, এটাকে আমি বি বিন্দু বলতেছি, আর এই জায়গাটাকে ডি বিন্দু বলতেছি। তাহলে দেখো তো এই সি থেকে এ, এসি, এটা কি আমার ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধের সূত্র আমরা কি শিখছি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর কেন্দ্রের সূত্র কি শিখছি, মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, তাহলে দেখো এটা যে আবার কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজে আমি কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লেখা যায়। ওকে, আচ্ছা, এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লেখা যায়। এখন এখান থেকে যে আমি কোনো এডি বের করতে পারি, এডি বের করতে পারি, তাহলে তো আমি কর্তৃত অংশের দৈর্ঘ্য বের করতে পারি। কিভাবে কর্তৃত অংশের দৈর্ঘ্য বের করতে পারি, এ থেকে বি পর্যন্ত এ বি ইকুয়ালস টু হচ্ছে 280। 280, যেহেতু আমি এখানে রাফলি ড্র করছি এই জন্য বোঝা যাচ্ছে না বিন্দুটা, যদি বৃত্তটা প্রপার বৃত্ত হতো তাহলে ঠিক বুঝতে পারতাম। কম্পাস দিয়ে ড্র করে দেখো, এ বি ইকুয়ালস টু 280, অর্থাৎ এই জায়গাটার দূরত্বের দ্বিগুণ হচ্ছে এবি। ওকে, তাহলে এবি ইকুয়ালস টু আমি কি বলতে পারি, 2AD বলতে পারি। তাহলে আমি যদি কোনোভাবে এডি বের করতে পারি, এই যে দেখো এখানে এডিটা বের করা হয়েছে, এডি, তাহলে এই যে এডি স্কয়ার এক পাশে নিয়ে আসা হয়েছে, এরপর হচ্ছে সবগুলো মান বসানো হয়েছে, এডি ইকুয়ালস টু কি রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এখন সিডির মান কিভাবে পাইলা, দেখো তো সিডি জিনিসটা কি, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব না? এই যে এই জায়গাটা কি, এক্স অক্ষ বরাবর হচ্ছে মাইনাস জি, ওয়াই অক্ষ বরাবর কি মাইনাস এফ। তাহলে এই যে দেখো মাইনাস এফ এর বর্গ করলে এফ স্কয়ার আসবে। ওকে, আর দূরত্ব তো সবসময় একটা পজিটিভ মান হয়। তো এই যে এডি ইকুয়ালস আমি কি পেলাম, রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ দৈর্ঘ্য কি হবে, 2AD, অর্থাৎ 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। জাস্ট সূত্রটা মুখস্থ করো, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে বলো সিমিলারলি ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ দৈর্ঘ্য কি হবে, 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। মুখস্থ, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আবারও বলি, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। ওকে, এরপরে আমরা আস্তে আস্তে এখন প্রবলেমের দিকে ঢুকবো। আচ্ছা, আরো দুইটা কন্ডিশন আছে, তিনটা। এবার বলতেছে একটু আগে কি শিখছি, যে যদি এক্স অক্ষকে কেটে ফেলে, কাট করে, এবার বলতেছে যে কাট করবে না, শুধুমাত্র এক্স অক্ষকে যদি কোনো একটা বৃত্ত স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি দেখো তো, কর্তৃত
করছে মানে কোনো এক্স অক্ষ কি ছেদ করছে, কোথাও ছেদ করে নাই, জাস্ট টাচ করছে, এই জন্য কর্তিত অংশের দৈর্ঘ্যের মান কত হবে, 0 হবে। তাহলে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু কত বসাতে পারি, 0। তাহলে এখান থেকে 2 এর পাশে গেলে কি হয়ে যাবে, 0। তাহলে আবার যদি উপপক্ষ বর্গ করো 0, তাহলে জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ সি ইকুয়ালস টু জি স্কয়ার। অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কয়ার, এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কয়ার, এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কয়ার। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, সি ইকুয়ালস টু এফ স্কয়ার। এই যে সি ইকুয়ালস টু এফ স্কয়ার, এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কয়ার, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু এফ স্কয়ার, এক্স অক্ষকে ছেদ করলে কর্তিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কয়ার, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু এফ স্কয়ার। আর আবার বলছে যদি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, আমরা কি শিখছিলাম, যদি কেন্দ্র এইচ কমা কে হয় সেক্ষেত্রে আর ইকুয়ালস টু কে বসাতে পারবো। এই যে দেখো, দেখো তো, যখন সে এক্স অক্ষকে স্পর্শ করছে আমরা জানি কি এই জায়গাটা হচ্ছে এইচ, এতটুকু দূরত্ব হচ্ছে কে। তাহলে সে যখন এই জায়গা কেন্দ্র, এটা কেন্দ্র থেকে এই যে পরিধির উপর এই জায়গাটাই কি আমাদের ব্যাসার্ধ না, সে যদি টাচ করছে তাহলে আমি বলতে পারি না ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কে। সিমিলারলি এখানে দেখো, সে এই জায়গাটাকে টাচ করছে, অর্থাৎ পরিধির একটা বিন্দু এখানে আছে আর কেন্দ্র হচ্ছে এই জায়গা, তাহলে এই জায়গাটার দূরত্ব কি এক্স অক্ষ বরাবর দূরত্ব না, এইচ। এই জন্য বলতেছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ আর ইকুয়ালস হচ্ছে কে, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ আর ইকুয়ালস হচ্ছে এইচ। বোঝা গেছে? এই জিনিসপাতিগুলো একটু মাথায় রাখবা। তাহলে এবার বলতে যদি উভয় অক্ষকে স্পর্শ করে, চিন্তা করে এমন একটা বৃত্ত যে এক্স অক্ষ, হ্যাঁ, এই যে এমন একটা বৃত্ত যে এক্স অক্ষকে স্পর্শ করছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে তার কেন্দ্র হচ্ছে এইটা। তাহলে সেই ক্ষেত্রে হবে সি ইকুয়ালস টু জি স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার। কেন, এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কয়ার, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু এক্স স্কয়ার। তাহলে এখানে তো সি ইকুয়ালস টু জি স্কয়ার আছে, সি ইকুয়ালস টু এক্স স্কয়ার আছে, তাহলে আমি বলতে পারি না সি ইকুয়ালস টু জি স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার। আবার এক্স অক্ষকে স্পর্শ, দেখো তো এটার কেন্দ্রটা দেখো তো, সরি ব্যাসার্ধটা দেখো, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, কি বলতেছি, এইটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এইটা যদি ব্যাসার্ধ হয় আর ইকুয়ালস টু কে, আর এটা যদি ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এইচ, তাহলে এখানে আমি বলতে পারি আর ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু কে। এই জন্য এই দুইটা লাইন লেখা হয়েছে। বোঝা গেছে? ওকে, এবার আমরা আস্তে আস্তে প্রবলেমের দিকে ঢুকতেছি। বলতেছে প্রথম প্রবলেমটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0, এটি কিসের সমীকরণ? এখন আমরা জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, বাট এখানে ব্যাসার্ধ কত, 0। অর্থাৎ কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ নাই, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ নাই, ব্যাসার্ধ 0 মানে কি, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ নাই। এখন ব্যাসার্ধ নাই মানে কি, ওইটা হচ্ছে যদি কোনো ব্যাসার্ধ 0 হয়, এই লাইনটা মুখস্থ রাখবা, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয় ওই বৃত্তকে আমরা বলবো বিন্দু বৃত্ত। কি বলবো, বিন্দু বৃত্ত। কি বৃত্ত, বিন্দু বৃত্ত, পয়েন্ট সার্কেল, বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। ওকে, এটাও এমসিকিউর জন্য, এটা মনে হয় একবার আসছিল কোন একটা ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি অথবা রাজশাহী ভার্সিটি। আচ্ছা, এরপরে এটা দেখো, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 9, এই বৃত্তে, এখন এখানে তো আমরা বুঝতে পারতেছি এটা একটা বৃত্তের সমীকরণ যেখানে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার লেখা যায় যেহেতু 9। তাহলে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে কত, 3, ব্যাসার্ধ কত, 3, তাহলে কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে 3। এখন বলতেছে ওই বৃত্তে 1,1 বিন্দুটি কি বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বৃত্তের বাহিরে অবস্থিত নাকি বৃত্তের পরিধির উপর অবস্থিত, এরকম প্রশ্ন কিন্তু আসে। 1,1 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত, চিন্তা করে আমি যে বৃত্তটা ড্র করি, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে 3, এটা হচ্ছে 0,0,
এখন একটা সার্টেন একটা বিন্দু দিচ্ছে 1,1, এখন 1,1 বিন্দুটাকে বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বৃত্তের উপরে অবস্থিত নাকি বৃত্তের বাহিরে অবস্থিত, এখন এটা বের করার একটা প্রসেস আছে। সবার আগে কাজ হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডে সবাইকে নিয়ে আসবা। তাহলে ইকুয়েশনটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। এরপরে x এর মানে x এর জায়গায় যে বিন্দুটা দেওয়া থাকবে ওইটাকে বসাই ফেলবা। তাহলে এবার x ইকুয়ালস টু কত দেওয়া আছে 1, y ইকুয়ালস টু কত দেওয়া আছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি একটা পজিটিভ মান পাচ্ছ নাকি নেগেটিভ মান পাচ্ছ, নাকি এই যে দেখো বৃত্তের ভিতরে অবস্থিত হবে যদি মানটা 0 এর চাইতে ছোট হয়। এখন দেখো তো এই ক্ষেত্রে কি পাচ্ছ -7 পাচ্ছ না, -7 কি 0 এর চাইতে বড় নাকি ছোট? 0 এর চাইতে ছোট বলতেছে, যদি 0 এর চাইতে ছোট হয় তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত হবে, এইজন্য এটা হচ্ছে বৃত্তের ভিতরে। আর যদি 0 এর চাইতে বড় হইতো তাহলে বৃত্তের বাহিরে, আর যদি 0 এর সমান হইতো তাহলে বৃত্তের পরিধির উপর। বোঝা গেছে কন্ডিশন তিনটা? 0 এর চেয়ে ছোট হলে বৃত্তের ভিতরে অবস্থিত, 0 এর চেয়ে বড় হলে বৃত্তের বাহিরে অবস্থিত, 0 এর সমান হলে বৃত্তের উপরে অবস্থিত। যেমন ধরো এরপর দুইটা এক্সাম্পল আবার বলতেছে, সেম প্রবলেমটাই 1,1 বিন্দুর জন্য বৃত্তের ভিতরে অবস্থিত। যদি 5,5 হইতো, দেখো বসাইছে আবার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 9, মান পাচ্ছে কি 41। এই মানটা কি 0 এর চাইতে বড় না? যেহেতু 0 এর চাইতে বড় এইজন্য হচ্ছে বাহিরে অবস্থিত, বৃত্তের বাহিরে অবস্থিত। আবার আরেকটা বিন্দু 0,3, এখন এইখানে পাচ্ছে 0 সমান, 0 সমান যেহেতু পাচ্ছে এইজন্য হচ্ছে পরিধির উপরে অবস্থিত, পরিধির উপরে অবস্থিত। বোঝাই গেছে? এই হচ্ছে আমাদের এমসিকিউ রিলেটেড প্রবলেম। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আসে ওই প্রবলেমগুলোতে যাচ্ছি। দেখো তোমার কাছে একটা প্রবলেম দেওয়া আছে, এরকম বলতেছে 2,1, 10,1 এবং 2,-5 বিন্দুত্রয় দিয়ে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এমন একটা বৃত্ত দেওয়া আছে যে বৃত্তের উপরে অবস্থিত তিনটা বিন্দু দেওয়া আছে। চিন্তা করো এটা হচ্ছে এ বিন্দু, এটা চিন্তা করো বি বিন্দু, এটা চিন্তা করো সি বিন্দু। এ বিন্দুটা বলতেছে 2,1, বি বিন্দুটা হচ্ছে ধরো 10,1 আর সি বিন্দুটা ধরো 2,-5। এই তিনটা বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ বের করো। এই তিনটা বৃত্ত দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ বের করো। তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। আমরা জানি একটা বৃত্তের সাধারণ ইকুয়েশন কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন আমার তিনটা অজানা রাশি আছে, তিনটা অজানা রাশি কি, g f c। তিনটা অজানা রাশির জন্য আমাকে তিনটা সমীকরণ বের করতে হবে, তিনটা সমীকরণ বের করতে হবে। তাহলে তিনটা সমীকরণ আমি চাইলে বের করতে পারি। কিভাবে পারি? একবার যেহেতু দেখো এই বৃত্ত, এটা কি একটা বৃত্তের সমীকরণ, যেহেতু এই বিন্দু তিনটা এই বৃত্তের উপর অবস্থিত, তাহলে এই তিনটা বিন্দুকে আমি চাইলে তিনবারে এই বৃত্তের ইকুয়েশনে বসাই তিনটা সমীকরণ বের করতে পারি। এই যে দেখো প্রথমে 1 নং বৃত্তটি 2,1 বিন্দুগামী, অর্থাৎ এই যে বৃত্তটা আছে এর সমীকরণ ধরে নিয়েছি কি 1 নাম্বার সমীকরণ। বলতেছে এই জন্য এই বৃত্তটা 2,1 বিন্দুগামী হলে x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় 1 বসাবা। তাহলে বসানোর পর আমি একটা ইকুয়েশন পাচ্ছি, এইটা, এটা আমার একটা ইকুয়েশন হয়ে গেল। আবার এই বৃত্তটা দেখো 10,1 বিন্দুগামী, আবার এই বৃত্তটা 10,1 বিন্দুগামী। যেহেতু এই বৃত্তটা 10,1 বিন্দুগামী তাহলে আমি x এর জায়গায় 10, y এর জায়গায় 1 বসাতে পারি। x এর জায়গায় 10 এবং y এর জায়গায় 1 বসাইয়ে আরেকটা ইকুয়েশন পাইছি কি এইটা। ওকে, দেন আমি আবারও এই বৃত্তটা এই 2,-5 বিন্দুগামী, তাহলে এই 2,-5 যে ইকুয়েশনে বসাই x এর জায়গায় 2 আর y এর জায়গায় -5 বসাই, তাহলে আমি আরেকটা সমীকরণ পাবো। যে সমীকরণটা হচ্ছে আমার এইটা, যে সমীকরণটা হচ্ছে কি আমার এটা। তাহলে দেখো আমার তিনটা অজানা রাশি ছিল GFC, তিনটার জন্য আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে তিনটা ইকুয়েশনকে এভাবে সিরিয়ালি লিখবা। লিখার পর তুমি চাইলে এভাবেও হাতে করে করতে পারো, দরকার নেই তুমি ক্যালকুলেটর চাপ দিবা। ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন সলভ করা যায় 991 ইএস প্লাসে। তো ওই ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন একসাথে সলভ করে দিবা। তাহলে একসাথে সলভ করলে জি এর মান বের হয়ে যাবে, এফ এর মান বের হয়ে যাবে, সি এর মান বের হয়ে যাবে। এই যে দেখো f equals to 2, g equals to -6 আর c এর মান, আর তুমি চাইলে ম্যানুয়ালিও করতে পারো। তো খাতায় বা ম্যানুয়ালি করে রেখো, ক্যালকুলেটর চাপ দিয়ে করে রাখো, তাহলে দেখবে দুইটা আনসার সেম আসে, c equals to 15। তাহলে এবার আসো আমাদের যে ইকুয়েশন ছিল x² + y² + 2gx + 2fy
প্লাস সি ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে এক্স এর জায়গায় জি এর জায়গায় জি এর মান বসাও, এফ এর জায়গায় এফ এর মান বসাও, সি এর জায়গায় সি এর মান বসাও। এই যে দেখো বসানোর পর আনসার এটা। এটা হচ্ছে কি আমাদের সেই বৃত্তের সমীকরণ। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছো, আমাকে যাই দেওয়া থাকুক না কেন, আমি যদি কোনোভাবে জি এফ সি এই তিনটা মান জানা থাকে, তাহলে কিন্তু আমার বৃত্তের ইকুয়েশন বের হয়ে গেছে। এবার দেখবো অঙ্কগুলো কি মজা। জি এফ সি যখন আমি জানবো তখন আমার বৃত্তের ইকুয়েশন জানা। এবার আসে এই প্রবলেমটাতে। বলতেছে 3, -10 কেন্দ্র বিশিষ্ট এবং 11, -16 বিন্দু। দেখো একটা কন্ডিশন আমাদের ছিল না, একটা কেন্দ্র এবং একটা বিন্দু দেওয়া থাকলে ওই বৃত্তের সমীকরণ কিভাবে বের করা যায়। এই প্রবলেমটা আমি দুইভাবে করে দেখাচ্ছি। একটা কেন্দ্র এবং একটা বিন্দু দেওয়া থাকলে আমাদের ফর্মুলা ছিল এটা, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা - h হোল স্কয়ার প্লাস বিটা - k হোল স্কয়ার। তো তুমি জাস্ট এখানে দেখো h এর জায়গায় 3, k এর জায়গায় -10, এরপর আলফার জায়গায় 11, বিটার জায়গায় -16 বসাবা। বসানোর পর দেখবা আলটিমেটলি এই ইকুয়েশনটাই পাচ্ছ। ওকে, আচ্ছা এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস হচ্ছে এই যে আমাদের যে জেনারেলাইজড ইকুয়েশন আছে, এই জেনারেলাইজড ইকুয়েশনের মধ্যে দেখো জি আর এফ কিন্তু দেওয়া আছে। জি কত দেওয়া আছে, এই কেন্দ্র দেওয়া আছে না, কেন্দ্র দেওয়া মানে থাকে মানে কি মাইনাস জি কমা মাইনাস এফ দেওয়া আছে, তাহলে মাইনাস জি ইকুয়ালস টু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে জি ইকুয়ালস টু কত, জি ইকুয়ালস টু হচ্ছে -3, মাইনাস এফ ইকুয়ালস টু -10 দেওয়া আছে, এর মানে এফ ইকুয়ালস টু 10। এই যে দেখো জি ইকুয়ালস টু -3, এফ ইকুয়ালস টু 10। তাহলে তুমি জি আর এফ এর মান জানো অলরেডি, সি এর মান জানো না। এখন সি এর মান জানো না যেহেতু, এই জন্য একটা বিন্দু দেওয়া আছে, যেহেতু একটা অজানা রাশি আছে এই জন্য একটা বিন্দু দেওয়া আছে। এখন তুমি যদি এই বিন্দুটাকে এই ইকুয়েশনে বসাও, x এর y এর জায়গায় যদি 11 আর -16 বসাও, তা g এর মানও জানো, x এর মান জানো, f এর মান জানো, y এর মান জানো, জানো শুধু c। c টা দেখবে অটোমেটিক্যালি বের হয়ে গেছে 9। তাহলে তুমি g জানো, f জানো, c জানো, বসাই দাও, দেখবে আলটিমেটলি আবারও সেম ইকুয়েশনটাই পাচ্ছ। বললাম না খুবই সহজ। এবার অঙ্কতে মজা পাবা যদি আগের জিনিসপাতিগুলো বুঝে থাকো। এই জন্য বলছি আগে আমি যা বুঝাইছি ওইগুলো হচ্ছে সব বেসিক। বেসিক বোঝার পর তোমার জন্য অঙ্ক একদম দুধবার। ওকে, আচ্ছা এরপরের প্রবলেমটা আসো। এবার বলতেছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3, 5 অংশ ছেদ করে। সুন্দর জিনিস। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। এখন সবার আগে যখন বলে দিছি কি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণে সি এর মান কত ছিল, 0 ছিল, মনে আছে? মূল বিন্দুগামী বৃত্তে সি এর মান কত, 0। তাহলে অলরেডি আমি একটা অজানা রাশি পেয়ে গেছি। এখন অজানা আছে আর জি, এফ। দেখি এগুলোর জন্য কন্ডিশন দেওয়া আছে। দেখো একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে সি ইকুয়ালস টু 0 এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে। অর্থাৎ বলছে কি, দেখো এই যে বৃত্তটা আছে এইরকম, হয় নাই, এই যে সে মূল বিন্দু দিয়ে গেছে, এটা কেন্দ্র, সে মূল বিন্দু দিয়ে গেছে, সেই জন্য সি ইকুয়ালস টু 0। বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু অংশ ছেদ করে, 3 একক ছেদ করে, ধরো 3 সেন্টিমিটার। আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশ ছেদ করে, 5 একক। তাহলে আমরা জানি না এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য কি, 2√g² - c। 2√g² - c ইকুয়ালস টু কত দেওয়া আছে, 3। তাহলে তাহলে 2 যদি ওই পাশে যায় কত হবে, √g² - c ইকুয়ালস টু 3/2। তাহলে সি এর মান তো 0 যেহেতু মূল বিন্দুগামী, তাহলে g ইকুয়ালস টু কত থাকতেছে, 3/2 থাকতেছে। তাহলে মাইনাস জি ইকুয়ালস টু কি হবে, -3/2 হবে, তাই কি না? আচ্ছা ওকে, তাহলে এফ এর মানটা কত, এখানে আরেকভাবে করা আছে, আমি আরেকভাবে দেখাচ্ছি। দেখো ওইটাও দেখাচ্ছি, 2√f² - c ইকুয়ালস টু 0। 2√f² - c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সরি 0 না তো, এটা f² - c ইকুয়ালস টু কত, 5। তাহলে √f² ইকুয়ালস টু 5/2, c ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে f ইকুয়ালস টু কত থাকতেছে, 5/2 থাকতেছে। তাহলে মাইনাস জি কেন্দ্র কত পেয়ে গেলাম আমি, -3/2, -5/2।
2 আর সি এর মান তো দেওয়া আছে। এবার জি এর জায়গায় আর এফ এর জায়গায় জাস্ট মানটা বসাও। জি এর জায়গায় কত বসাবা? 3/2 বসাবা আর এফ এর জায়গায় কত বসাবা? 5/2 বসাবা। এই যে এই জি এর জায়গায় 3/2 আর এফ এর জায়গায় 5/2। তাহলে ইকুয়েশনটা কি আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, জি এর জায়গায় 3/2, তাহলে 2 2 কাটা x প্লাস 2 এফ এর জায়গায় 5/2 y প্লাস সি এর জায়গায় 0 ইকুয়ালস টু 0। তাহলে 2 2 কাটা, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি থাকতেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x প্লাস 5y ইকুয়ালস টু 0। দেখি এটা আসে কিনা। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x প্লাস 5y ইকুয়ালস টু 0। জি এর মান কি -3/2 নাকি 3/2 আসছিল? আনসার তো দেখি তো সেম আসবে, একটু চেক করে নিই। ও ঠিক আছে। তো দেখো আমাদের এই যে এইখানে যে জি আর এফটা আছে, এটা কি আমাদের কেন্দ্র না? অর্থাৎ ইকুয়েশনটা ছিল কি, জি এর মানটা ইকুয়েশনটা ছিল মিলে এরকম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 অফ মাইনাস জি অফ এক্স প্লাস 2, সরি এখানে প্লাস না মাইনাস 2 মাইনাস এফ অফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের জি এর মান কত আসছিল জানো? 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে জি ইকুয়ালস টু থাকে হচ্ছে 3/2, 3/2। হুম, 3/2। আচ্ছা, এইখানে দেখো একটা কনফিউশন ক্রিয়েট হয়। আমাদের যে একশকদের কর্তৃত অংশের দৈর্ঘ্য ছিল 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0। এই যে জি, এই জিটা হচ্ছে মিলে মাইনাস জি অফ হোল স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই যে মাইনাস জিরো হোল স্কয়ার করলে কি আসে? তোমার কিন্তু এই যে মাইনাস জি কে হোল স্কয়ার করলে কি আসে? জি স্কয়ারই কিন্তু আসে। আবার জি কে স্কয়ার করলে কি আসে? জি স্কয়ার আসে। এই জিটা কিন্তু ছিল আমার মিলে কেন্দ্র ছিল। তাহলে কেন্দ্র কত? আমার মাইনাস জি না? তাহলে এখান থেকে দেখো 2 রে যদি এখানে 0 নাই, আমাদের 3 আছে, 3 আছে। তাহলে রুট ওভার মাইনাস জি অফ স্কয়ার, সি এর মান তো 0 ইকুয়ালস হচ্ছে 3/2। তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে মাইনাস জি ইকুয়ালস টু কত থাকতেছে আমার? 3/2 থাকতেছে। অতএব জি ইকুয়ালস টু কত? -3/2। ওকে, সিমিলারলি এফ ইকুয়ালস টু কত আসবে? -5/2। তাহলে এবার যদি তুমি এই ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে বসাও, তাহলে দেখবা জি এর মান যদি -3/2 বসাও, 2 2 কাটা -3x থাকবে আর এফ এর মান -5/2। তো এই জিনিসটা একটু কেয়ারফুলি বসায়, যে জিনিসটা আমি এখানে ভুল করছিলাম, যে জি এইখানে জিটা কিন্তু কেন্দ্র, এই জিটা কিন্তু নরমাল পজিটিভ জি না, এই জিটা হচ্ছে কি মাইনাস জি অফ স্কয়ার। তাহলে সূত্রটা একটু কারেকশন করে নাও, মাইনাস জি অফ স্কয়ার মাইনাস সি।
2 root over minus g of square equals to 0 এরকম x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য 2 root over minus g of square minus c equals to 0 ওকে আচ্ছা আর এখন দেখো এটা তো একটা প্রসেস গেল এখন ওরা কি করছে আরেকটা পদ্ধতিতে করছে কিভাবে করছে বা আমি তখন মানে তুমি হচ্ছে আসলে বলতে পারো না যে তোমার মাথায় কখন কোনটা আসবে যেহেতু তুমি অনেক পদ্ধতি জানো তোমার আলটিমেটলি জি আর এফ বের করতে হবে সি তো মুখস্থ আছে জানা আছে তো তোমার জি আর এফ বের করতে হবে তো তুমি যেই প্রসেসই অ্যাপ্লাই করো না কেন দেখো এখানে আমি আমার মাথায় তখন কি করছিল যখন আমি এই প্রবলেমটা করছিলাম আমি দেখো বলছে যে x অক্ষ থেকে 3 অংশ ছেদ করে তাহলে এই জায়গাটা এতটুকু পর্যন্ত দূরত্ব তো 3 তাহলে এই বিন্দুটা কি হবে x অক্ষের উপর বিন্দু y এর মান 0 তাহলে আর x এর মান হচ্ছে 3 তাহলে এতটুকু হচ্ছে 3,0 আর এই বিন্দুটা হচ্ছে 0,5 তাহলে অবশ্যই বৃত্তটা 3,0 বিন্দু দিয়ে যায় এবং 0,5 বিন্দু দিয়ে যায় অবশ্যই তাহলে 3,0 বিন্দু দিয়ে গেলে আমি x এর জায়গায় 3 আর y এর জায়গায় 0 বসাতে পারি বসায় একটা ইকুয়েশন পাবো আবার y আবার যখন 0,5 বিন্দু দিয়ে যায় তাহলে আমি x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 5 বসায় আরেকটা ইকুয়েশন পাবো অর্থাৎ ওই আগের যে প্রবলেমটা করছিলাম না আগের যে দুইটা প্রবলেম করছিলাম ওই দুইটা প্রবলেমের মতো আর কি তাহলে আমি যদি x এর জায়গায় এই যে x এবং y এই দুইটা জায়গায় বিন্দু দুইটা বসাই এই যে দেখো একবার আমি 3,0 বিন্দু বসাইছি একবার 0,5 বিন্দু বসাইছি তাহলে জি এর মান পাইছি এফ এর মান পাইছি তাহলে আমার আনসারটা বের হয়ে গেছে বোঝা গেছে এটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে তোমার বৃত্তের এই যে আরেকটা প্রবলেম তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি এই যে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করব এই যেমন ধরো এই 4 নাম্বার 5 নাম্বার তারপর হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 6 7 মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম 6 7 8 6 7 8 তারপর হচ্ছে দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত এগুলো পড়ানোর পর তারপর হচ্ছে আমরা 4.2 তে যাব তারপর 4.2 শেষ করে হচ্ছে আমরা ডিরেক্টলি টেস্ট পেপার সলভে যাব ওকে তাহলে রেকর্ড কি হয় না এতক্ষণ রেকর্ড কি হয় নাই হয়েছে তাহলে এতটুকুই থাকুক নেক্সট ক্লাসে হচ্ছে আমি বাকি প্রবলেমগুলো আলোচনা করে দেন হচ্ছে 4.2 টা স্টার্ট করব ওকে এগুলো করো যেমনি বললাম এইভাবে সবগুলো নোট ডাউন করে রাখো যদি নোট ডাউন না করো পরে কিন্তু আফসোস করবা এমন না যে আমি ভিডিওগুলো রেকর্ডেড আছে যে কোনো সময় দেখতে থাকবো এরকম করলে কিন্তু পরবর্তী আফসোস করবো বললাম ওকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম